আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে 25 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে 15 জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে একজন পলাতক রয়েছে। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের যেটা জাস্টিস হবে সেটা পক্ষ না। আমি প্রথমে সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি তাদের এই অ্যাকশনের জন্য। পরোয়ানা জারির পর পালিয়ে যাওয়া মেজর জেনারেল কবির আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিচিতি নম্বর BA4025। ভারত মুখে বলছে যতদিন দরকার ততদিনই তারা পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তবে ভেতরে ভেতরে চলছে অন্য মেকানিজম। গুম আর খুনের মামলায় সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না। শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। 15 জন বর্তমানে সার্ভিং অফিসার আর 10 জন অবসরপ্রাপ্ত PRL অবস্থায়। বলা হচ্ছে সার্ভিং অফিসারদের মধ্যে একজন মেজর জেনারেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি দেশ থেকে চেষ্টা করছেন বলে ধারণা। যে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতা আসবে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। জনপ্রিয়তা জনসমর্থন এখন জামাতের দিকে, কূটনীতিকরা ব্যবসায়ীরা সবাই এখন জামাতের দিকে ঝুঁকছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, শেখ হাসিনার কার্যকলাপে ভারতের অসন্তুষ্টি, সেনাবাহিনীকে নিয়ে জামায়াতের বোমা ফাটানো, 15 সেনা সদস্যের ফাঁসি কার্যকর এবং জামায়াতকে নির্বাচনে টপকাতে বিএনপির নয়া ফন্দি নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। পরোয়ানা জারির পর পালিয়ে যাওয়া মেজর জেনারেল কবির আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিচিতি নম্বর BA4025। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব পদে নিয়োজিত ছিলেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনার সাথে সামরিক বিমানে করে ভারতের দিল্লি পর্যন্ত যান, পরে ফিরে আসেন। 5 আগস্টের পর তাকে সিলেট সেনানিবাসে SINT তে বদলি করা হয়। গত 2 সপ্তাহ আগে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বুধবার তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে জেনারেল কবির ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয় গতকাল বিকেলে ঢাকা সেনানিবাসের মেস 1-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। CTIB ও DGFI এর সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে হাকিমুজ্জামান বলেন, চাকরিতে থাকা 15 কর্মকর্তার মধ্যে 14 জন সেনা সদরের ডাকে সাড়া দেন। তবে মেজর জেনারেল কবির নামে এক কর্মকর্তা সেনা সদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সেনা সদর পরে তাকে ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করে। তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করেছে সেনা সদর। জেনারেল কবির শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় সিরিয়াল খুনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের কোর্সমেট হিসেবে দাপিয়ে বেড়াতেন। কদমবুসি জেনারেল হিসেবে খ্যাতি পাওয়া মেজর জেনারেল মাহবুব রশিদের কোর্সমেট হওয়ার সুবাদে DGFI এর CTIB তে পোস্টিং দেওয়া হয়। পরবর্তীতে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিব করা হয়। কবির আহমেদ অনলাইন ডেভেলপার নামে একটি ডেভেলপার কোম্পানির সহযোগিতায় ভাসান টেক ECB চত্বর এবং মিরপুর DOHS এলাকায় জমি কেনাবেচার সাথে জড়িয়ে পড়েন। আবাসন ব্যবসায় তাকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট জেনারেল আসাদ নামে অবসরপ্রাপ্ত তারিক কোর্সমেট। বিভিন্ন মানুষকে ভয় ভীতি দেখিয়ে কম দামে জমি দখল করে উচ্চ দামে বিক্রি করতেন। ডেভেলপার ব্যবসায় যুক্ত হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সঙ্গে চুটিয়ে ব্যবসা করেন। সাধারণ মানুষের কাছ থেকে 50,000 টাকা শতাংশ কিনে বিওপির জন্য সেনাবাহিনীর কাছ থেকে 35 থেকে 40 লক্ষ টাকা শতাংশ দরে বিক্রি করে সরকারি অর্থ লোপাট করেন জেনারেল কবির। উল্লেখ্য যে নেত্রকোনার বাসিন্দা মেজর জেনারেল কবির গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন GOC-কে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেন। শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখন বাংলাদেশের রাজনীতি ও সামরিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর মধ্যে 15 জন বর্তমানে সার্ভিং অফিসার আর 10 জন অবসরপ্রাপ্ত PRL অবস্থায়। বলা হচ্ছে সার্ভিং অফিসারদের মধ্যে একজন মেজর জেনারেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি দেশ থেকে চেষ্টা করছেন বলে ধারণা। তবে সেনাবাহিনী জানিয়েছে তাকে দেশের বাইরে যেতে না দেওয়ার নির্দেশ ইতোমধ্যে পাঠানো হয়েছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে।
এই প্রথমবার সার্ভিং কর্মকর্তাদের নাম যুক্ত হয়। এখন প্রশ্ন, বিচার কোন পথে যাবে? এই যে অফিসারদের নাম আসছে, এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমাদের যে 15 জন চাকরিরত আছেন, এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন। শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। গ্রেপ্তার হলো, কিন্তু এখন প্রশ্ন, বিচার কি সেনা আইনে হবে নাকি বেসামরিক আদালতে? এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, যিনি পরোয়ানা জারির পর থেকে আত্মগোপনে। পরিবার বলছে 9 অক্টোবর সকালে তিনি আইনজীবীর সঙ্গে দেখা করতে বের হন, এরপর থেকে লাপাত্তা। 10 তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি, তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে 9 তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য। উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন, কিন্তু অদ্যাবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। এটা হচ্ছে, আমি নামই বলে দিই, আপনারা জানেন, মেজর জেনারেল কবির। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে, তবে এটি সামরিক কাস্টাডি, বেসামরিক নয়। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এখানে শুরু আইনি বিভ্রান্তি। আইসিটি আইনে স্পষ্ট বলা আছে, যে কোনো ডিসিপ্লিন ফোর্স বা গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা যাবে, কিন্তু সেনাবাহিনী বলছে সার্ভিং অফিসারদের বিরুদ্ধে সেনা আইনের বিচার হতে পারে। ফলে এখন আইনি ব্যাখ্যা ও বিচার প্রক্রিয়া কোন পথে যাবে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ইস্যুতে আবারও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে, কিন্তু তিনি কি আসলেই দায়ী? ব্রিফিং এর পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা আলোচনা। কেউ বলছেন সেনা প্রধানকে সরিয়ে দিতে হবে, তিনি সরকারের ঘনিষ্ঠ। আবার কেউ মনে করছেন তিনি শেখ হাসিনার সময় অ্যাডভেঞ্চারিজম ঠেকিয়েছিলেন। তথ্য বলছে জেনারেল ওয়াকার নিজের রাজনৈতিক চাপে না গিয়ে নির্বাচন প্রক্রিয়া ধরে রাখার চেষ্টা করছেন। তবু প্রতি সংকটে তাকে দায়ী করার প্রবণতা দেখা যায়। বিশ্লেষকরা বলছেন এই ধারাবাহিক দোষারোপ পুরো সেনা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে পারে, যা দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তবে বিচার যেভাবেই হোক, এই মুহূর্তে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। নির্বাচন সামনে রেখে এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্থিতিশীলতা বজায় রাখা। সেনাবাহিনী বলছে তারা আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচারে বাধা দেবে না। আমরা এরকম যাদের নামে অভিযোগ ওঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই, তারপর তার বিচার কার্য শেষ হয়। সেটা আপনারা শুনেছেন, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না? এই কোর্ট মার্শালগুলো, বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে, এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে বিশ্লেষকদের আশঙ্কা, গুম মামলার এই প্রক্রিয়াকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। কারণ শেখ হাসিনার সময় বহু গুম ঘটনার সঙ্গে কিছু গোয়েন্দা সংস্থার নাম জড়িত, যা সেনাবাহিনীর মধ্যেও অস্বস্তি তৈরি করছে বলে মনে করছেন নেটিজেনরা। এই অবস্থায় দরকার পারস্পরিক সংলাপ, স্বচ্ছ তদন্ত ও দায়িত্বশীল অবস্থান। কারণ একটাই, দেশের শান্তি যদি নষ্ট হয় তার দায় কারো একার নয়, সেক্ষেত্রে পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে। জনমনে এখন প্রশ্ন, এই মামলার বিচার কোন আইনে, কবে আর কাদের মাধ্যমে শুরু হবে? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলেছেন আরেকটি 1-11 আসতে পারে, এই শঙ্কা করছে। এটার জবাবে যেটা বলতে চাই, হ্যাঁ, যখন বিএনপি দেখছে বা দেখবে, আর অলরেডি তো দেখছে, যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। জনপ্রিয়তা, জনসমর্থন এখন জামাতের দিকে, কূটনীতিকরা, ব্যবসায়ীরা সবাই এখন জামাতের দিকে ঝুঁকছে। তা জামাত ক্ষমতা আসা ঠেকাতে বিএনপি 1-11 ডেকে আনতে দ্বিধাবোধ করবে না। যেমন আপনারা দেখেছেন ডাকসুতে শিবির জিতছে, এটা দেখে শতভাগ বা ইতিহাসের সবচাইতে সুষ্ঠু নির্বাচন বানচাল করার সব ধরনের চেষ্টা বিএনপি করেছে। নিজেরা বর্জন করে, মব সৃষ্টি করে এবং ভোট বাতিলের দাবি জানিয়ে, পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নানানভাবে তারা এই চেষ্টা করেছে। এখন ছোট্ট একটা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা, জাতীয়ভাবে যখন দেখবে যে জামাত ক্ষমতা আসবে, তখন
111 ডেকে এনে নির্বাচন বানচাল করা, স্থগিত করা, জামাত ক্ষমতায় আশা ঠেকাতে বিএনপি সবকিছু করতে চাইবে। তবে হিসাব আছে অনেক। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল চাইলে বড় বড় মিছিল করতে পারতো, করেছে তো, জাহাঙ্গীরনগরে তো করেছে। যদিও অনেকে বলেন সেই 81 সালে শিবির জেতার পর 228 রুম পুড়িয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, কত কিছু। কিন্তু এবার তো বিজয় মেনে নিয়েছে কার্যত। আরে ভাই, এবার ছাত্রদলের সক্ষমতা আছে, তারা যা পেরেছে তা তো করেছে। তারা মিছিল করেছে জাহাঙ্গীরনগরে। আবার নির্বাচন বানচাল করতে তারেক রহমানের লোকজন সাভার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেলের কাছে ফোন দিয়েছিল যে ভাই আমাদের কিছু হেল্প করেন। তা ওই ব্রিগেডিয়ার জেনারেল বলেছে যে আমরা কি করব দেখি, মানে কিছু করার নাই, সুযোগ পায়নি। মানে পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ক্যান্টনমেন্ট থেকে হেল্প নিয়ে হলেও কারচুপির একটা চেষ্টা তারেক রহমান করেছিল। আমাদের কাছে তথ্য এসেছে কোন ব্রিগেডিয়ার জেনারেলের কাছে হেল্প চেয়েছিল, কোন অফিসারের কাছে কে ফোন দিয়েছিল আমরা জানি। তো এরা আবার এতটাই ধৈর্য গোপন রাখতে পারে না। পুলিশ এবং যারা বিএনপির শিক্ষক তাদের কাছে তো হেল্প চেয়েছিলই, কিন্তু শিক্ষকরা অনেকে চেষ্টা করেছে এবং যে কারচুপি করতে পারেনি তারপর অনেকে পদত্যাগ করেছে। ওইগুলোর বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার। কারচুপি করতে না পেরে পদত্যাগ করেছে সম্ভবত 4 জন বা 5 জন। ভবিষ্যতে এদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে দেওয়া যাবে না। কারণ কারচুপি না করতে পেরে পদত্যাগ করেছে, হোয়াট এভার, দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। বাস্তবতা হচ্ছে এটা যে মাঠে এসে বিজয় মানি না, এই মানি না, সেই মানি না, এটা করার যুগ নাই। কারণ সাপোজ জামাতকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তাহলে সেই জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসলে সেই ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার সক্ষমতাও জামাত রাখে। কিন্তু পর্দার অন্তরালে যদি 111 খেলার চেষ্টা করে, এটা করা সম্ভব, যদিও তাও সফল হতে দিবে না। জনগণ সঠিক লাইনে থাকলে এবং সজাগ থাকলে 111ও ঠেকিয়ে দিবে। সেনা সমর্থিত 111-এর বেসিক কনসেপ্ট হচ্ছে সেনা সমর্থিত। সেনা সমর্থিত কোনো সরকার জনগণ মানবে না। হ্যাঁ, ইউনূসের পতন হতে পারে, ইউনূস চলে যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্পূর্ণ সিভিলিয়ান একটা জাতীয় ঐক্যমতের সরকার আসতে পারে। কিন্তু সেনাবাহিনী ঠিক করে দিবে পর্দার অন্তরাল থেকে দেশ চালাবে ওয়াকার, উপরে শো থাকবে অন্য কেউ, না, এটা জনগণ মানবেই না, তরুণ প্রজন্ম মানবে না, জেনজি মানবে না। আপনার ক্যান্টনমেন্টে ইট খুলে নেবে, আপনি ডিরেক্ট কু করতে পারবেন না, ইনডিরেক্ট কু করবেন, এটাও মানবে না জনগণ। অতএব কনক্লুশন হচ্ছে বিএনপি যদি 111 ডেকে আনে, 111 আসলে এটা বুঝবেন যে বিএনপি ডেকে আনছে এবং কেন ওই জামাত ক্ষমতা আসে ঠেকাতে। এছাড়া 111-এর কোনো যৌক্তিকতা নেই, ওটা পারবে না, বিএনপি পারবে না। জনগণ এসে 111 ঠেকিয়ে দেবে। তো যারা 111 আনতে যাইবে তাদের আমছালা সব যাবে, ফলাফল হবে এটা। এই বন্দোবস্ত চলছে। তা আমরা যদি আলোচনা জারি রাখি যে কোনো 111 আমরা মানব না, হয় ইউনূসের অধীনে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন, আর ইউনূসের যদি চিত্তে না কুলায় ইউনূস চলে যাক, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্য কোনো সিভিলিয়ান গভর্নমেন্ট এসে নির্বাচন দেবে, সংস্কার করতে হবে, সংস্কারের বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তো এই জায়গায় দর্শক আমরা যদি আলোচনা জারি রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকর হতে পারবে না। আরেকটি 111 আসতে পারে শঙ্কার আশেরের। নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 111 নেমে আসবে বলেছেন রাশেদ খান। হ্যাঁ, রাইট। এখন নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কারা চাইবে? সংস্কার ইউনূস যদি করে তাহলে বিএনপি চাইবে। কেন চাইবে জানেন? এই যে দেখেন, জাকসুতে পরাজিত হয়ে বিএনপির ভারতপন্থী বা বর্তমানে যারা কার্যকর অংশ তারা কি বলছে যে কারচুপি হয়েছে, ইউনূস জিতিয়ে দিয়েছে শিবিরকে। 8 মাস আগেই নির্বাচন হয়ে গেছে, এখানে কি কর্তৃপক্ষকে দায়ী করছে। অতএব ঢাবি ভিসির ক্ষেত্রে ভিসির পদত্যাগ চাই বলেছে না? তাহলে সাপোজ কিছু স্থানীয় সরকার নির্বাচন শুরু হলো, যখন দেখবে যে বিএনপির জনপ্রিয়তা নাই, বিএনপি হারবে, তখন তারা বলবে এই সরকারের পদত্যাগ চাই, ইউনূসের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না। এই বিএনপি চাইতে পারে। তবে হ্যাঁ, বিএনপি ইউনূসের অধীনে নির্বাচন চাইবে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা দেখবে যে না, ওই যে লন্ডনে যে গোপন সমঝোতা হয়েছে ওইটার উপরে ইউনূস আছেন, কারচুপি করে সমঝোতা করে বিএনপিকে 240 আসনে জিতিয়ে দিবে। ইউনূস যদি এটা পারেন তাহলে ঠিক আছে। তাছাড়া যেমন প্রফেসর ইউনূস স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিলেই বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইবে। এবং রাশেদের কথা ঠিক যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কনসেনসাস হওয়া কঠিন হবে। যেমন এই আমাদের বিপ্লবের পর বা গণঅভ্যুত্থানের পর ইউনূস সরকারকে অনেকে আপত্তি সত্ত্বেও বুকে পাথর চেপে হলেও মেনে নিয়েছে, কিন্তু এখনকার বুকে পাথর চেপে হলেও মেনে নিবে না, অনেকে সরাসরি বিদ্রোহ করবে, যেটা মানি না। আর নিজের মন মতো সবকিছু হবে, এটা ভেরি টাফ। এজন্য সবচেয়ে এবং রাশেদের কথা ঠিক যে এই পরিস্থিতিতে 111 আসতে পারে। এবং বিএনপি যেই দেখবে যে সব জায়গায় আমরা হারছি, আমাদের জনপ্রিয়তা নাই,
ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তখনই তারা বলবে যে ইউনূস চাই না অন্য কেউ। আপনি লিখে রাখেন, এটা চাইবে। সাপোজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা নির্বাচন হবে, এতে সন্দেহ নাই, এটা কেউ ঠেকাতে পারবে না। কলেজগুলোতেও হবে, বড় বড় কলেজ যেমন বিএম কলেজ, বিএল কলেজ, কারমাইকেল কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে। এই জায়গায় এরপরে যদি সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়ে যায় এবং নিশ্চিত বিএনপির ভরাডুবি হবে, তারপরেই দেখবেন যে বিএনপি বলা শুরু করবে ইউনূসের অধীনে নির্বাচন মানি না, নতুন তত্ত্বাবধায়ক সরকার চাই, নির্বাচনকালীন সরকার। এবং প্রধান বিচারপতিকে ইনজিস্ট করার চেষ্টা করবে যে আপনি একটা রায় দিয়ে দেন, ওই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই। এই জন্য যা করা দরকার সেটা করার চেষ্টা করবে। অতএব বাংলাদেশে 111 যদি আসে, সেটা বিএনপি ডেকে আনবে। আর পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এবং আমার যথেষ্ট বিশ্বাস যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা নির্বাচনের ডামাডোলের মধ্যেই হঠাৎ করে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যেতে পারে। এরপরে বিএনপি 111 ডেকে আনতে শুরু করবে, কিন্তু পারবে না। এদিকে অধিকাংশ সেনা সদস্য চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, মন্তব্য বিএনপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের, এই মাটির গর্বিত সন্তান, আর তাই অধিকাংশ সেনা সদস্য নিশ্চিতভাবে মন থেকে চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, যাতে কোনো সরকার আর কখনো সেনাবাহিনীর কাছে গুম খুনের মতো অন্যায় নির্দেশ দিতে না পারে। সার্বজনীন এই আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি শতভাগ একমত। শনিবার রাত 11টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তাও দেয়। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি। একটি দেশের চলা উচিত ল অব দ্য ল্যান্ড অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তি দায় যেমন কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। একজন মানুষের কাজের ভালো মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি একান্তই তার নিজের। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফ্যাসিবাদের পুরো সময় জুড়ে সবচেয়ে বেশি গুম খুন ও নিপীড়নের শিকার দল হিসেবে বিএনপি অবশ্যই সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন। কোনো ব্যক্তি বিশেষের বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে একটি দেশপ্রেমিক বাহিনীকে ঘিরে জনগণের আবেগ, আস্থা ও সম্মানের কোনো সম্পর্ক নেই, থাকা উচিত নয়। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় 3টি মামলায় গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে 25 জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। শনিবার ঢাকার সেনানিবাসের মেস আদলাফে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, পরোয়ানা থাকা 15 জন কর্মকর্তা সেনা হেফাজতে আছেন এবং একজন লাপাতা।